যশোরের কবির হোসেন, 2 মেয়ে স্ত্রী, ভাই বোন আর বৃদ্ধ বাবা মা সবকিছুর মায়া ছেড়ে সুখের সন্ধানে ছুটে গিয়েছিলেন মালয়েশিয়ায়। একটুখানি সুখ সচ্ছলতা, পরিবার পরিজনের মুখে হাসি ফোটাতে কিনা প্রাণান্তকর চেষ্টা ছিল কবিরে। কিন্তু একটি দুর্ঘটনায় সব স্বপ্ন ধুলোয় মিশে যায়। লাগেজ ভর্তি আনন্দ আনার বদলে নিজেই এলেন কফিন বন্দী হয়ে। বুক ভেঙে যায় স্বজনদের, পরিবারে নেমে আসে বিপর্যয়। 1999 থেকে 2023 প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে গত 30 বছরের পরিসংখ্যান বলছে কবিরের মতো বৈধ পথে যাওয়া প্রায় 51,000 প্রবাসী লাশ হয়ে দেশে ফিরেছেন। এর মধ্যে 2022 সালে এসেছে 3,904 জনের লাশ। 4 বছর আগে যশোরের কবির হোসেন ঋণের পাশাপাশি ভিটে বাড়ি বিক্রি করে বিদেশে গিয়েছিলেন। এর মধ্যে সংসারের সচ্ছলতা ফেরাতে তো পারেননি, উল্টো ঋণের জালে জর্জরিত হয়ে বেসামাল হয়ে পড়েছে পুরো পরিবার। কিন্তু এমন তো হবার কথা নয়, কারণ বৈধ পথে যারা বিদেশে যান লাশ হয়ে ফিরলেও সরকারি অনুদান, ক্ষতিপূরণ এবং বিমার টাকা দেওয়ার কথা পরিবারকে। সেই টাকা দিয়ে ঋণ পরিশোধ এবং দায় দেনা তো মিটে যাবার কথা। কোনো প্রবাসী লাশ হয়ে ফিরলে বিমানবন্দরে তৎপর হয়ে ওঠে প্রবাসী কল্যাণ ডেস্ক। কাগজপত্র যাচাই বাছাই শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তরের পাশাপাশি পরিবহন এবং দাফন কাফনের জন্য দেয়া হয় 35,000 টাকা। এরপর সরকারের পক্ষ থেকে 3 লাখ টাকার অনুদান, বিদেশি সংস্থা থেকে 3 লাখ টাকা ক্ষতিপূরণ এবং 2023 সালের জানুয়ারি থেকে বিমার 10 লাখ টাকা সহ মোট 16 লাখ টাকা দেওয়ার কথা প্রত্যেক পরিবারকে। এই টাকা পাওয়ার জন্য যে পরিমাণ পরিশ্রম তাদের করতে হয়, ঘাটে ঘাটে যে পরিমাণ পার্সেন্টেজ কাটা হয়, 16 লাখ টাকার ক্ষেত্রে যদি 8 লাখও পায় তারা খুশি, অনেক ক্ষেত্রে তাও পায় না। অনেক ক্ষেত্রে ভুয়া জাল কাগজ করে ওই টাকাটাও মেরে দেওয়া হয়। অনেক সময় তাদের আত্মীয়স্বজন জানেও না তাদের যে এই টাকাটা পাওয়ার কথা। রেমিটেন্স যোদ্ধা তারা কি অমানবিক পরিশ্রম করে দেশে টাকাটা পাঠায়, আপনার ডলারের স্তূপ হয়। সেই লোকটা যখন মারা যায়, আমার এমবিসি কি কুইক অ্যাক্ট করবে না? আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কি কুইক অ্যাক্ট করবে না? এই অব্যবস্থাপনাগুলো আমাদেরকে অনেক লজ্জিত করে, আমাদেরকে অনেক ছোট করে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তি প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে প্রতিদিন জমা হচ্ছে এসব প্রবাসীদের ঘামে ভেজা কোটি কোটি ডলার। অথচ এই প্রবাসীরাই সবচেয়ে বেশি অবহেলিত। বিমানবন্দরের সেবার বদলে লাঞ্ছনা বঞ্চনার শিকার হন প্রতিনিয়ত। বেসরকারি একটি সংস্থার পরিসংখ্যান বলছে গড়ে প্রতিদিন 8 জন প্রবাসী লাশ হয়ে দেশে ফিরছেন। 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী এই সংখ্যা 10 জনেরও বেশি। বৈধভাবে বিদেশে যাওয়ার পর যদি কেউ মারা যান, তাহলে তার পরিবার ধাপে ধাপে মোট 16,35,000 টাকা পাবার কথা। কিন্তু আমাদের অনুসন্ধানে বেরিয়ে আসে লাশ পরিবহন, দাফন কাফনের 35,000 টাকা ছাড়া বেশিরভাগ পরিবার বাকি টাকা চোখেও দেখেন না। বিশেষ করে বিমার 10 লাখ টাকার কথা জানেন না অনেকেই। এমনকি যে প্রবাসী বিমার টাকা পরিশোধ করে বিমানে উঠেছেন, তিনিও জানেন না কি কি খাতে কত টাকা দিয়ে তিনি বিদেশে যাচ্ছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দর দিয়েই প্রতিদিন পাড়ি দিচ্ছেন হাজার হাজার প্রবাসী। হাতে পাসপোর্ট আর বিমানের টিকিট নিয়ে দাঁড়িয়ে আছেন কুমিল্লার সাইফুল ইসলাম। বিমা সম্পর্কে কি জানেন তিনি? নাই, কোনো কিছু নেই, কোনো কিছু পাই না আমরা। নাই, না, কোনো কিছু নাই আমার কাছে। বিমানের আছে, বিমান নাই। চাপাই নবাবগঞ্জের 2 ভাই জহিরুল আর একরামুল যাচ্ছেন মালয়েশিয়ায়। দেখা যাক তারা কি জানেন। ইন্স্যুরেন্স কিংবা বিমা কোনো কথা শুনেছেন? সরকার যেটা মনে করেন আপনার সুবিধা, সেটা তো আমরা তো শুনি নাই যে কোনো বিমা টিমা এগুলা ব্যাপার আমরা মানে পদক্ষেপ নেইনি। রংপুরের রিপন ইসলাম
5 লাখ টাকা খরচ করে যাচ্ছেন মালয়েশিয়ায়, কিন্তু তিনিও জানেন না তার নামে একটি বীমা সুবিধা আছে। আপনারা কি কোনো ইন্স্যুরেন্স কিংবা বীমার কোনো সুবিধার কথা শুনেছেন? এইগুলো কথা বাদ, এইগুলো আমাদের কোনো জানাই হয় নাই। রাজধানীর ইশরাত এয়ার ইন্টারন্যাশনাল এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শত শত মানুষ চাকুরির সন্ধানে বিদেশ যাচ্ছেন, বিনিময় নিচ্ছেন লাখ লাখ টাকা, কিন্তু কোন খাতে কত নিচ্ছেন সেই তালিকা নেই তাদের কাছে। এজেন্সির কোনো কাজ নাই। ও মারা যাওয়ার পর এজেন্সির কোনো কাজ? এজেন্সির কোনো কাজ মানে এদের কোনো দায়িত্ব নাই কিংবা কোনো দায়িত্ব নাই, কোনো কাজ নাই। ধরেন একটা মানুষ 5 লাখ টাকা খরচ করে যায়, যাওয়ার পরে ওই 5 লাখ টাকা আসলে কোন কোন খাত বাবদ নেওয়া হয়, এই ধরনের কোনো লিস্ট আছে আপনাদের কাছে? না। অথচ সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রবাসীদের কাছ থেকে বিমা বাবদ 1000 টাকা কেটে রাখা হয়। ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডেও প্রবাসীদের বিমা সম্পর্কে ধারণা দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে বৈধ পথে বিদেশ যাওয়া সব কর্মী এখন জীবন বীমার আওতায় থাকবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 2020 সালের 11 ডিসেম্বর থেকে 2022 সালের 31 ডিসেম্বর সময়ে যারা বিদেশে গিয়েছেন তাদের বিমার মেয়াদ হচ্ছে স্মার্ট কার্ড পাবার পরের তারিখ থেকে 2 বছর এবং মৃত্যুজনিত বেনিফিট 4 লাখ টাকা, আর 2023 সাল থেকে 5 বছর মেয়াদ পর্যন্ত 10 লাখ টাকা। 2022 সালে বৈধ পথে বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন 11,35,873 জন। 1000 টাকা হিসেবে বিমা বাবদ তাদের কাছ থেকে মোট কেটে নেওয়া হয় 112,45 লাখ টাকা, আর লাশ হয়ে যারা দেশে ফিরেছেন তাদের সংখ্যা 3,904 জন। 4 লাখ টাকা হিসেবে বিমা দেবার কথা 156,16 লাখ টাকা। বিমার টাকা কি পাচ্ছেন মৃত প্রবাসীর পরিবারেরা? এটা জানতে টিম 360 ডিগ্রি এবার সাতক্ষীরায়। শুধু বিমা নয়, সরকারের অনুদান এবং ক্ষতিপূরণ বাবদ টাকা পাচ্ছেন কিনা সেটাও দেখতে হবে। সাতক্ষীরার কলরোয়া থানার জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রাম। এই কবরটি প্রবাস ফেরত আমজাদ হোসেনের। 2023 সালের 25শে মে সড়ক দুর্ঘটনায় মারা যান সৌদি আরবে। তারপর 11 জুন দেশে ফেরে আমজাদের মরদেহ। ছেলের শোকে 3 মাস ধরে চোখের পানি থামাতে পারছেন না মা রোকেয়া বেগম। একদিকে ছেলে হারানোর শোক, অন্যদিকে দায় দেনার দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়েছে তার। বেশি একটা আর্থিক অবস্থা না, যাই করে দুটো বাস চলতো, তাই এই বউটা পেটের দায়, ওই বউটা তাই বললাম আব্বা তুমি যাই না, তাও চলে গেছে। আমি কী করি, সংসার চালাবে, দুটো ছেলে বিলি পড়াবো কী করি? একটা ছেলে একটা মেয়েটা তো প্রতিবন্ধী, কথা করতে পারে না। 5 মাস 15 দিন হলে আমার ছেলে মরে গেল, এবার আর কি করবে? দিনা দায়িক সব রয়েছে। দিনা আছেন এখন? হ্যাঁ। ছেলে আমজাদ নিহত হবার পর মৃতদেহটাও আনতে হয় তাকে ধার দেনা করে, কিন্তু এই দায়িত্বটা তো সরকারের। তাহলে লাশ আনার খরচটা কোন কোন খাতে করলেন রোকেয়া বেগম? লাশ আনতেও খরচ হয়েছে, আবার জাতিকেও মেলা টাকা খরচ হয়ে সব মানুষের দিনা দায়িক। এবার দিনা দায়িকগুলো কীভাবে দেবে? তাই একটু বলো, কোনো কাজের মানুষ নেই। মারা যাওয়ার পরে তার আনতেও এ জায়গাতেও অনেক টাকা পাঠাতে হয়েছে, 2-3 লাখ টাকা দিয়ে লাস্টে জায়গা আনা হয়েছে। আমরা জানতে চাই, আমজাদ হোসেনের অনুদান, ক্ষতিপূরণ এবং বিমার টাকা কি পরিবার পেয়েছে? সরকার থেকে কোনো টাকা পেয়েছেন না, আমি পাইনি। জানতেন যে সরকার থেকে একটা অনুদান মানে টাকা দেওয়ার? না, এগুলো আমরা জানি না। আমজাদের বাড়ি ছেড়ে এবার আমরা হাজির হই একই উপজেলার মানিকনগর গ্রামে। এটা ইয়াসিন গাজীর বাড়ি। বৃদ্ধ বাবা মা এবং স্ত্রী সন্তানদের রেখে 5 লাখ টাকা খরচ করে 5 মাস আগে মালয়েশিয়ায় গিয়েছিলেন, কিন্তু 3 মাসের বেশি স্থায়ী হতে পারেননি। 2 মাস আগে তার মরদেহ পৌঁছায় নিজ বাড়িতে।
বাবা তহমান গাজী এবং মা রিজিয়া দম্পতির আরেক সন্তান সাজ্জাদ গাজীও মারা যান 15 বছর আগে। বিদেশে যাওয়ার পথে ঢাকায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছিলেন। এবার বিদেশ যাবার 3 মাসের মাথায় মারা গেলেন ইয়াসিন গাজী। ছেলের কথা জিজ্ঞেস করতেই ফুপিয়ে কেঁদে উঠলেন বাবা। নতুন করে গিয়ে জানা হয়ে গেল, হ্যাঁ জানা হয়ে গেল নিশ্চিত করলাম। দাদিকে দিয়েছে সেদিন, এই 3 দিন আইস এ মাইয়ের কোনো হুঁশিয়ার নেই। ওসিয়ার নেই মানে? মানে ও এখন বেকারি, বাপও হারা, এখন মাও হারা, ধরা মার ওই একটা সন্তান। আমরা জানতে চাই, প্রবাসী কল্যাণ থেকে এখন পর্যন্ত কোনো অনুদান, ক্ষতিপূরণ আর বিমার টাকা কি দেয়া হয়েছে? মারা যাওয়ার পরে কি বাংলাদেশে যখন আসছে আপনাদের কি এই সরকার থেকে কোনো টাকা দিয়েছে, বিমার টাকা? না, বিমার টাকা দিইনি। বিদেশ জাতি কত টাকা খরচ হয়েছে? ও হইল 5 লাখ। দেনা শোধ হয়েছে? না। কিভাবে শোধ হবে জানেন? কিভাবে শোধ হবে? মারা গেছে কিরা দেবে? আল্লাহ সব করতে কবে। তার মানে আমজাদের মতো ইয়াসিন গাজীর পরিবারও কোনো টাকা এখনো পাননি। এবার হাজির হই একই উপজেলার জয়নগর ইউনিয়নের কৃপারামপুর গ্রামে। রুস্তম আলী ও রিজিয়া বেগমের ছেলে হাফিজুর রহমান স্থানীয় একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করতেন, কিন্তু সামান্য বেতনে সংসার চালাতে কষ্ট হতো। বেশি টাকা পাবার আশায় 6 লাখ টাকা খরচ করে পাড়ি জমান সৌদি আরবে। এর পরের গল্পটা নিঃস্ব হবার, বাবা মার বুক খালি হবার। আমার সোনার বাড়ি এনে দাও, আগের কাজের দরকার নেই, আমরা বাড়ি এনে দাও, তাও বাড়ি এনে দিইনি। আমার সোনা কি হাজারে করিল বাড়ি আসার জ্বালায়। ওই যখন ভালো কাজ দিতে পারলো না তখন দালাল তো বাড়ি আসবে, ওইটা কোম্পানির কাজ নাও ওই বলে। আর বসের সঙ্গে বলে আসলো যে আমি বাড়ি যাব, তারপর তুমি ওর মারাই দেবো। কারণ আমি যদি বাড়ি নিয়ে যাই তো 7 লাখ 10 হাজার টাকা দিতে হবে, আর এখানে মেরে দিলে আমার তো কিছু হবে না, আমি থাকবো বাংলাদেশে। এই যুক্তি করে ওর মারাই দিয়েছে। মৃত্যুর আগে পরিবারের কাছে একটি ভিডিও বার্তাও পাঠিয়েছিলেন হাফিজুর। সেই বার্তায় তিনি মর্মান্তিক নির্যাতনের চিত্রও তুলে ধরেন। প্রায় আমার কাছ থেকে 6 লক্ষ মতো টাকা নিয়েছে, নিয়ে সে আমার এখানে আসার পরে ঠিক মতো খাইতেও দেয় না, বলছে এটা হলো সৌদি আরব, এটা বাংলাদেশ না, এবং আমার জীবন নাশের হুমকি দিচ্ছে। খুব অসহায়ভাবে জীবন কাটাচ্ছে। বাংলাদেশের সকল স্তরের প্রশাসনের কাছে, সর্বসাধারণের কাছে আমার আকুল আবেদন, আমি যাতে একটু বাঁচতে পারি মুখলেসের হাত থেকে, সেজন্য আমাকে একটু সহযোগিতা করবেন এবং আমি যাতে দেশে যেতে পারি সেই ব্যবস্থা করবেন। হাফিজুরের মরদেহ আনা হয় পরিবারের নিজ খরচে। টোটাল কত টাকা খরচ হয়েছে আপনার ছেলের পিছনে? 7,20,000। ও গড়া সড়ে তো প্রায় আমার 8 লাখ হয়ে গেছে, 8 লাখ। এভাবে ক্ষতিগ্রস্ত হবার পরও হাফিজুরের পরিবার কোনো ক্ষতিপূরণ বা বিমার টাকা কি পেয়েছেন? সরকার থেকে কোনো বিমার টাকা দিয়েছে আপনাদের? না না। এই ব্যাপারে কথা বলেছেন কারোর সাথে? একটা ওই কি ওটা একটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ওনারা আসছিলেন, ওনাদের সাথে কথা বলা হয়েছিল। তারপর তা এখনো পর্যন্ত আমরা কোনো অনুদান, মানে কোনো এই যে ক্ষয়ক্ষতির কোনো পয়সা আমরা পাইনি কোনো সরকার থেকে। আবেদন করলেও এখনো কোনো টাকা পাননি হাফিজুরের পরিবার। আর এদিকে হত্যার দায়ে দালাল মুখলেসুর রহমান, ভাই জুয়েল এবং তাদের বাবা সিদ্দিক খাঁকে আসামি করে কলরোয়া থানায় মামলা করেন হাফিজুরের বাবা রুস্তম আলী। মামলার ব্যাপারে জানতে কলরোয়া থানায় টিম 360 ডিগ্রি। অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমানের কাছে জানতে চাই মামলার অগ্রগতি। উচ্চ বেতনে চাকরির ব্যবস্থা করে দেবে বলে তারে বিদেশে নিয়ে যায়, নেওয়ার পরে তারে তো ভালো কাজ দিতে পারে না, পরে তার কাছ থেকে আরও 1,10,000 টাকা দিতে বলে সেই টাকাটা সে কষ্ট করে দেয়, দেওয়ার পরেও তাকে ভালো কাজ দিতে পারে না। পরে আমরা যখন শুনলাম এখান থেকে মারা গেছে, পরে আমরা ওখান থেকে যোগাযোগ করলাম, পরে সরকারিভাবে তার লাশটা দেশে আসলো এবং আমরা ওইখানকার যে
সুরথাল রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট সবগুলো আমরা পাই। পাওয়ার পরে আমরা প্রথমে প্রতারণা করে টাকা আত্মসাতের মামলা করি, 406, 420 সহ আরও যে ধারা ছিল সেটাতে মামলা করি। পরবর্তীতে যখন আমরা দেখলাম যে তাদের নির্যাতনের কারণে সে আত্মহত্যা করছে, যখন তাদের পোস্টমর্টম রিপোর্ট পেলাম, তখন আমরা আত্মহত্যার প্ররোচনার ধারা 306 যুক্ত করে বিজ্ঞ আদালতে চার্জশিটের ব্যবস্থা করছি। 3 জন আসামি ছিল, 3 জনকে অ্যারেস্ট করছি এবং 3 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করছি। সিদ্দিক খাঁ এখন জামিনে আছে। সিদ্দিক খাঁর মুখোমুখি টিম 360 ডিগ্রি। ওদেরও আপনার ছেলে নিয়েছিল? হ্যাঁ, আমার ছেলে নিয়ে গেল। আপনি মানে আপনার মাধ্যমে কত হয়েছে? আপনার ছেলে নিয়ে গেছে? ছেলে নিয়ে গেল। আচ্ছা, কত টাকা খরচ করে নিয়ে গেছে? 4.5 লাখ। বলছে 6 লাখ। ও তো ওরা বলতেছে অনেক রকম। আচ্ছা, পরিবার বলতেছে মানে মেরে ফেলা হয়েছে। এরা সম্পূর্ণ মিথ্যে কথা। ওর বাপ তো অভিযোগ করছে যে বারবার বাঁচার আকুতি জানাইছে দেশের। এগুলো সব মিথ্যে কথা। আপনার ছেলে গ্রেপ্তার হলো কেন? বলতেছে ও মেরি ফেলানো কেস তাতেও নেই, বা ওরা ওখানে মামলা করিয়েছে টাকার মামলা। কিন্তু আমরা থানায় গিয়ে জানতে পেরেছি ক্ষতিপূরণের পাশাপাশি আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে। আমাদের অনুসন্ধানের তথ্য বলছে ভুক্তভোগীর পরিবার থানায় হত্যা মামলা করতে গেলেও থানা নিয়েছে আত্মহত্যার প্ররোচনা আর ক্ষতিপূরণের মামলা। এই মামলা তদন্ত কোথায় গিয়ে ঠেকবে সেটাই এখন দেখার বিষয়। তবে হাফিজের পরিবার কোনো টাকা তো পাননি, উল্টো লাশ আনতে গিয়ে খরচ হয়ে গেছে অনেক টাকা। অনুদান, ক্ষতিপূরণ আর বিমার টাকা তাহলে যায় কোথায়? জানবো এবং জানাবো, তবে একটা বিরতির পর। শর্ত অনুযায়ী 2022 সালের আগে কেউ যদি বৈধভাবে বিদেশে যান, তারপর সেখানে গিয়ে মারা যান, তাহলে বিমা বাবদ তার পরিবার 4 লাখ টাকা পাবার কথা। আমাদের অনুসন্ধানে আমরা এখন পর্যন্ত তেমন কাউকে খুঁজে পাইনি যিনি বিমার টাকা পেয়েছেন। বিমার টাকা তো দূরে থাক, সরকারের অনুদান এবং কোম্পানির ক্ষতিপূরণের টাকাও চোখে দেখেন না বেশিরভাগ ভুক্তভোগীরা। কেন দেখেন না? একটু খুঁজে দেখা দরকার। সাতক্ষীরা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে টিম 360 ডিগ্রি। প্রথমেই আমরা জানতে চাই 2019 সালের পরে এই অঞ্চল থেকে কর্মের আশায় বিদেশে পাড়ি জমানো যেসব প্রবাসীর মরদেহ দেশে এসেছে, তাদের আত্মীয়রা কতজন বিমার টাকা পেয়েছেন? ক্ষতিপূরণ না আর্থিক অনুদান কি? আর্থিক অনুদানটা কিসের? মৃত্যুজনিত। এটা কি সরকার থেকে দেয়? কল্যাণ বোর্ড থেকে আমাদের। হ্যাঁ, মানে এটাই কি বিমার টাকা? না, বিমার টাকা আলাদা। বিমার টাকা আলাদা। আপনি বিমার সুনির্দিষ্ট চাইতেছেন তো, সেটা আমি বুঝতে পারছি। এটা তো অনেক আগে, 19 সাল থেকে। 19 সাল থেকে এটা তো অনেক আগে। প্রধানমন্ত্রীর বক্তব্য আছে, আইন আছে, আপনি একটু সাউন্ড দেন। ওই দেশের যে ইন্স্যুরেন্স করে সেটার কথা বলছি। সেটা না। বিমা বিলে যাচ্ছে। হ্যাঁ, আমি আপনাকে বুঝতে পারছি। আমরা মনে আপনার তথ্যটা বুঝতে পারছিলাম না। 19 সাল থেকে বিমা বাধ্যতামূলক করা হয়েছে এই দেশের যে বিমা করে এই দেশের সরকারের থেকে। কি বলছেন তিনি? জনশক্তির এই কর্মকর্তাই জানেন না প্রবাসী কর্মীর বিমা সম্পর্কে, অথচ তার অফিসেই ঝুলছে বিমা বিষয়ক সরকারি তথ্য। 11 ডিসেম্বর 2020 তারিখ থেকে 31 ডিসেম্বর 2022 তারিখ সময়ে যারা মারা গিয়েছেন তাদের বিমার মেয়াদ হচ্ছে স্মার্ট কার্ড পাওয়ার তারিখ থেকে 2 বছর এবং মৃত্যুজনিত বেনিফিট 4 লক্ষ টাকা। 1 জানুয়ারি 2023 তারিখ থেকে যারা যাচ্ছেন তাদের বিমার মেয়াদ হচ্ছে স্মার্ট কার্ড পাওয়ার তারিখ থেকে 5 বছর, মৃত্যুজনিত বেনিফিট 10 লক্ষ টাকা। বুঝতে পেরেছেন? শেষোক্ত তারিখ থেকে বিমা গ্রহণকারী কোনো কর্মী চাকরিচ্যুত হয়ে 6 মাসের মধ্যে ফেরত আসলে পাবেন 50,000 টাকার বিমা সুবিধা। মানে সে যদি কোনো চাকরি না পায় অথবা যদি ওখানে মাধ্যমে ফেরত আসে, সেটাও কিন্তু এই টাকাটা পাবে। অঙ্গহানি ও অক্ষমতাজনিত কারণেও রয়েছে বিমা সুবিধা। আপনাদের অফিসে টাঙানো আছে, আপনারা বুঝতেছিলেন না বলে আমি আপনাদের দেখিয়ে একটা পেয়েছি, এই যে 3 মাসের মধ্যে ফেরত আসছে।
আমাদের সামনে সহকারী পরিচালক মোস্তফা জামান এবং জনশক্তি জরিপ কর্মকর্তা আব্দুল মজিদ। 2019 সাল থেকে এ পর্যন্ত সাতক্ষীরা জেলাতে আমরা আবেদন পেয়েছি 67 জনের, এবং এদের বিমার টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রবাসী কল্যাণ বোর্ড থেকে পরিশোধ করা হয় এবং তাদের দেওয়া হয়। এবং এই টাকা পাওয়ার পরে তারা আর আমাদের তথ্য জানায় না, তবে না পাওয়া হলে আমরা জানি যে তারা আমাদের কাছে ফোন করে বা বিভিন্নভাবে ই করে। আমরা সিটি কল্যাণ বোর্ড থেকে নির্দেশনা পাওয়ার পরে আমরা 10 দিনের ভিতরেই ইনকোয়ারি করে যাবতীয় কাগজপত্র প্রসেসিং করে পাঠিয়ে দিই, এবং কল্যাণ বোর্ড খুব বেশি এটা দেরি করে না, তারাও খুব দ্রুত তাদের দিয়ে দেয় এবং 1 মাসের ভিতরেই দিয়ে দেয়। সাতক্ষীরা জেলায় প্রবাসীদের ক্ষতিপূরণের টাকা বিতরণের তালিকাটি চাওয়া হলো তাদের কাছে। তালিকা দিলেও পূর্ণাঙ্গ তথ্য নেই। নামের পাশে মোবাইল নম্বর এবং ঠিকানা থাকলেও পাসপোর্ট নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর নেই। পাসপোর্ট নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বার ওটা দিতে পারিনি, ওটা অনেক ভেজাল, প্রত্যেকে খোঁজ দিয়ে হবে। আমরা রেজিস্টার থেকে এগুলো তুলে দিয়েছি। আমরা ধরেন ওনাদের কাছে যাব, মানে কোন অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এটা কিভাবে বুঝবো? এনাদের তথ্য নাম্বার ফোন সহকারী পরিচালকের কাছ থেকে পাওয়া সেই তালিকা ধরে শুরু হয় আমাদের অনুসন্ধান। সাতক্ষীরা জেলার কলরোয়া উপজেলার উত্তর সোনাবাড়িয়া গ্রাম। এই গ্রামের ছেলে আব্দুল হাই দুবাইয়ে কাজ করতে গিয়ে ভবনের দেয়াল চাপায় মারা যান এবছরেই। তালিকা বলছে দেশে মরদেহ ফেরার পর অনুদান বাবদ 3 লাখ টাকা পেয়েছেন আব্দুল হাইয়ের পরিবার। ক্ষতিপূরণের টাকা পেয়েও বদলাতে পারেননি বাড়ির চেহারা, শোধ করতে পারেননি ঋণের টাকাও। অনুদানের টাকা দিয়ে তাহলে কি করেছে আব্দুল হাইয়ের পরিবার? না, আমরা কোনো টাকা পাইনি। ওই কাজ করতে করতে মানে রড চাপা বিড়ির ছাদ চাপা পড়ে মারা গেছে। টাকা পয়সা কিছু পাইনি। আবেদন করেছি, তা কিছু পাইনি এখনো। কতবার গিয়েছেন অফিসে? তাই এই প্রায় 3-4 মাসে যাওয়া হচ্ছে সাতক্ষীরা, একদিন বাদে একদিন। পরিবারের অবস্থা কি? আপনার স্বামী মারা যাওয়ার পর কি অবস্থা? খুব খারাপ যাচ্ছে। গ্রামের লোক করা চাল টাল তুলে দিল, তাই আমরা এখনো খাচ্ছি। কি বলছেন তিনি? তালিকা তো বলছে তারা 3 লাখ টাকা পেয়েছেন। আব্দুল হাইয়ের স্ত্রী সন্তানদের নিয়ে এবার আমরা হাজির হই সাতক্ষীরা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে। মুখোমুখি করাই সহকারী পরিচালক মোস্তফা এবং জনশক্তি জরিপ কর্মকর্তা আব্দুল মজিদের। তালিকায় নাম আছে অথচ টাকা দেয়া হয়নি, কারণটা কি? জানুয়ারি 2022 থেকে অক্টোবর 2023 পর্যন্ত প্রবাসী মৃত কর্মীর পরিবারকে আর্থিক অনুদান প্রদান সংক্রান্ত তালিকা যেটা দিয়েছেন, অনেকে পেয়েছে অনেকে পায়নি। আপনাদের এই তালিকা ধরে আমরা গিয়েছি। আবার অনেকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। এটা কেন হলো? টাকা নেওয়া হয়েছে এরকম তথ্য আমার কাছে নাই। এই লিস্টের যে টাকা মানে প্রক্রিয়াধীন বাদে সবগুলো তো টাকা চলে গিয়েছে, তাই না? টাকা চলে গিয়েছে, কিন্তু ইনারা টাকাটা পেল না কেন? আচ্ছা, ওনারা টাকা পেল না কেন একটু ফাইল দেখে বলি। গতকালকে তো আপনি দিয়েছেন এটা টাকা প্রদান করা হয়েছে। হ্যাঁ, তাই পালো না কেন? কারণ তারা এমনি বিবাদের ভিতরে আছে, কর্মক্ষম লোক। কি বলবেন? ন্যায় বলবেন না অন্যায় বলবেন? না, এটা তো অন্যায়, অন্যায়। অভিযোগ আরও আছে, অনুদানের টাকা তো দেয়াই হয়নি, উল্টো সম্মানী এবং মিষ্টি খাওয়ার জন্যে টাকা চান জনশক্তি জরিপ কর্মকর্তা আব্দুল মজিদ। এই কাজটা দেরি হচ্ছিল বলে 4 মাস হচ্ছিল না বলে কাগজ আসছিল না সাতক্ষীরায় ঢাকা থেকে, তখন ইনি মাসুদ পারভেজের নাম্বার দিয়েছিল। দেওয়ার পরে তিনি মানে কোনো আমরা ফোন দিলে তিনি গুরুত্ব দিত না মাসুদ পারভেজ। তারপরে আমরা 2000 টাকা দেওয়ার পরে মানে 2-3 দিনের ভিতরে কাগজপত্র পাঠিয়ে দেয় এখানে দিলে, তাই ঢাকায়
মাসুদ পারভেজের কাছে। হ্যাঁ, দেওয়ার পরে তারপরে কাগজপত্র মানে দ্রুত আছে, এখানে কাজ চলছে। যাওয়ার পরে তার কিছুদিন পরে ইনি যায় তদন্ত করতে, তদন্ত করে এসে মানে তারপরে এনার কাছে ফোন দিয়েছিলাম রবিবারের দিন, বলছিলাম যে কাগজপত্র তৈরি হয়েছে কিনা, কারণ মাসুদ পারভেজ আমাদের কাছে ফোন দিছে কাগজপত্র নিয়ে ঢাকায় যাওয়ার জন্য। তারপরে এনার কাছে ফোন দিলে উনি বলছে যে না, এখনো কাগজপত্র তৈরি হয়নি, কাগজপত্র তৈরি হলে আপনাদের জানাবো। আমরা সেই অপেক্ষাতেই আছি। হ্যাঁ, মাসুদ পারভেজ নাম্বারটা কে দিয়েছিল? মাসুদ পারভেজ ইনি দিয়েছিলেন। উনি বলেছেন যে আমার এখন করার কিছু নেই, আপনি মাসুদ পারভেজের সাথে যোগাযোগ করেন। উনি না কিছু বললে আমি কিছু করতে পারবো না, সেই জন্য আমরা কথা বলেছি। বলছে আমার কিছু পারিশ্রমিক দিতে হবে। ওই ভাইয়া কত টাকা চাইছে? অনেক টাকা চাইছে, বারবারই চাই আমাদের কাছে টাকা। একবারই গেছে, আমরা আসি, আমরা মারা যাওয়াতে আসি, আমরা অনেকবার আসতে হয়। কোনো টাকা চাইছি? পারিশ্রমিক আপনি চাইছেন যে টাকা পাইলে আমার দিতে হবে কত, আমার মানে আমি বলেছি আমরা পালি তালি দেবো না। এমনি বসে যে কিছু সমস্যা করবো তো আপনি আপনি কি বলেছিলেন সেটা? আমি বললাম না, সেটা আপনাদের ব্যাপার, আমি কোনো টাকা চাইনি। হ্যাঁ, কে বলছে আপনাকে সন্তুষ্ট করতে হবে? কিসে সন্তুষ্ট করতে হবে? না, এটা আমি বলি মিথ্যে কথা বলছি। আমি কোনো প্রথমেই সবকিছু অস্বীকার করলেও এক পর্যায়ে জানালেন মিষ্টি খাওয়ার টাকা চাওয়ার কারণ কি। এর দরখাস্ত করে দিয়েছি, নিজে কম্পোজ করে দিয়েছি, টাইপ করে দিয়েছি। অথবা ওনারা বলছে যে আপনারা কিছু মিষ্টি খাওয়ান, এইটুকু। জানতে চাই মিষ্টি খাওয়া বা সম্মানী বাবদ কত টাকা নেন আব্দুল মজিদ। পারিশ্রমিক কত টাকা করে নেন আপনি? এটা ঢাকা নিতে পারে, ঢাকা অফিস, কিন্তু আমাদের অফিসে একটা টাকাও নেওয়া হয় না, এটা সবাই জানে। তা বলতে পারবো না। এখন স্যার, এই যে এই ধরনের ঘটনা এই অফিসটার জন্য সুখকর না, এই অফিসটার জন্য সুখকর নয়। এটা কি উচিত? না, কোনো ক্রমে এটা অনলাইন না স্যার? হ্যাঁ। তালিকা ধরে অনেকের নাম ঠিকানা খুঁজে পাওয়া যায়নি, এমনকি যেসব মোবাইল নম্বর দেয়া আছে তার অধিকাংশই বন্ধ পাওয়া যায়। এবার আমরা সাতক্ষীরা জেলা প্রশাসনের কার্যালয়ে। আমাদের সামনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। প্রচুর দক্ষ শ্রমিক বিভিন্ন দেশে যাচ্ছে এবং তারা যে রেমিটেন্সটা পাঠায় সেটাই কিন্তু আমাদের মূল স্ট্রেংথ আমাদের ইকোনমির। যারা রেমিটেন্স কর্মী বিদেশে গিয়ে নানান কারণে মৃত্যুবরণও করে, দুর্ঘটনা হোক বা বয়সের কারণে হোক, স্বাভাবিক মৃত্যু অস্বাভাবিক মৃত্যু বিভিন্ন কারণে মৃত্যুবরণ করে থাকে। তো তাদের জন্য সরকার একটা দারুণ উদ্যোগ নিয়েছে যে তাদের সকলকে ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসা এবং 10 লক্ষ টাকা করে তাদেরকে দেয়া, তাদের পরিবারকে। জনশক্তি এবং কর্মসংস্থান অফিস তাদের মাধ্যমেই এটা নিষ্পত্তি হওয়ার কথা। তো কেউ যদি না পেয়ে থাকে এই বিষয়টা আমি খতিয়ে দেখব এবং ওই পরিবার যাতে পায় এই বিমার 10 লক্ষ টাকা সেটা আমি নিশ্চিত করব। তালিকায় নাম আছে অথচ পাসপোর্ট নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট নেই, আবার নাম অনুযায়ী ঠিকানাও মিলছে না, মোবাইল নম্বরও বন্ধ। পুরো তালিকা জুড়েই যেন রহস্যের ছাপ। তার প্রমাণও পাওয়া গেল আব্দুল হায়ের বাড়িতে গিয়ে। না পেয়েও তার নাম উঠে গেছে টাকা পাবার তালিকাতে। টাকা দিতে ভুলে গেলেও ঘুষ নিতে কিন্তু ভুল করেননি জনশক্তি জরিপ অফিসার আব্দুল মজিদ। ফিরছি আরও একটা বিরতির পর। জনশক্তি জরিপ কর্মকর্তা আব্দুল মজিদ আমাদের বলেছিলেন প্রবাসীদের টাকা দেওয়ার কথা বলে মিষ্টি খাওয়ার নামে যে ঘুষ নেওয়া হয় তার একটা ভাগ চলে যায় প্রবাসী কল্যাণ অফিসের কর্মকর্তা মাসুদ পারভেজের কাছে। এবার আমরা যেতে চাই রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে, মুখোমুখি হতে চাই মাসুদ পারভেজের, কথা বলতে চাই মন্ত্রীর সাথেও। যে মাসুদ পারভেজের তথ্য সাতক্ষীরা থেকে আব্দুল মজিদ দিয়েছিলেন তার খোঁজে টিম 360 ডিগ্রি বার প্রবাসী কল্যাণের প্রধান কার্যালয়ে। মাসুদ পারভেজ নামে আপনাদের কোনো স্টাফ আছে? মাসুদ পারভেজকে অফিসে পাওয়া গেল না, কথা হয় মোবাইল টেলিফোনে। টাকা নেওয়া হয়েছে প্রাথমিকভাবে এবং বাকি টাকা দিলে তাদের কাজ হবে, মানে তারা তাদের ক্ষতিপূরণ পাবেন, এরকম অভিযোগ করছে ওনাদের পরিবার। এই বিষয়ে আপনার বক্তব্য কি? জি,
আচ্ছা, ওনার পরিবার আপনার কথা বলছে, আব্দুল হাইয়ের পরিবার আপনার কথা বলছে। সরকারের অনুদান, কোম্পানির ক্ষতিপূরণ এবং বিমার টাকা ভুক্তভোগীর পরিবার কেন পাচ্ছে না জানতে আমরা প্রথমে কথা বলতে চাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমানের সাথে। কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে কথা বলতে চাইলেন না। কথা হয় সহকারী পরিচালক মাইনুদ্দিনের সাথে। আমাদের এই সেবা সম্পর্কে অনেক জনে জানে না। 25,000 টাকা, তারপর 3 লাখ টাকা, যদি 2019 সালের পরে যায়, 19 সালের পরে 5 বছর ভিতরে মারা গেলে বিমার টাকা পাবে, আর ওই দেশে তার যদি কোনো দুর্ঘটনা মারা যাবে ক্ষতিপূরণের টাকাও পাবে। তাই 3-4টা টাকা পাচ্ছে, 3-4টা লাইনে টাকা। ওয়েবসাইটে লেখা আছে যে মানে অনতি বিলম্বে, মানে তাৎক্ষণিকভাবে তাদের কিরকম সময় লাগে? এটা বেশি একটা সময় 1-2 মাসের ভিতরে হয়ে যায়। এখন দুই পক্ষের কিছু তাদের সার্ভার আমাদের সার্ভার একটু চেক করে, তারা সার্ভার চেক করে দেওয়া হলে কিন্তু দেয় না। আনুষ্ঠানিকভাবে কথা না বললেও জানা গেল বিমার টাকা কোনো এক কারণে আটকে আছে এখনো। তাহলে অনুদান ও ক্ষতিপূরণের টাকা নিয়ে এত নয়ছয় কেন? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদের সাথে কথা বলতে চাই, কিন্তু কোনোভাবেই মন্ত্রীর সাথে দেখা করার সুযোগ দিলেন না তার একান্ত সচিব আহমদ কবির। এই যে একটা ডেড বডি আসলে যে ধরেন লিগালি গিয়ে যে এতগুলো টাকা পাই, অনেকে জানে না। আমরা এটা নিয়ে একটা কাজ করতে যাচ্ছি। মৃত প্রবাসীদের নিয়ে মন্ত্রণালয়, অধিদপ্তর সহ কোনো সংস্থাই মুখ খুলতে চান না। আমরা আবারও ফিরে যাই সাতক্ষীরা জেলায়। আমাদের ক্যামেরা দেখে এগিয়ে এলেন কলরোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের বাসিন্দারা। তাদের সাথে কথা বলে জানা গেল আরেক মর্মান্তিক ঘটনা। আপনারা ছবি নিয়ে আসেন? ছবি নিয়ে আইছি, আমাদের বাচ্চা কাচ্চারা হারাই গেছে নদী পাতা বিদেশ জাতি গে, তা আমরা এই পথে পথে ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর চোখে পানি শুকাই গেছে। কত বছর হলো? 10 বছর 3 মাস। ওই যে একসাথে গেছে? হ্যাঁ হ্যাঁ, ওই 14 জন একসঙ্গে গেছে। ছবি বাইর করলে আমরা কান্দি পাগলই যাই একদম। মানে আপনারা আশায় আছেন যে? হ্যাঁ, আমরা আছে আমাদের বাচ্চারা আছে, সবাই আছে এগিরে। আমাদের বাচ্চাদের হয়তো অন্য জায়গায়। 4 জন বলা হচ্ছিল, কাদের পরিবার? আমাদের এক পরিবারের কয়জন? 4 জন। এক পরিবারের 4টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4ই যায় 4টি ছেলে আর একটা দেওর। 10 বছর আগে এই এলাকার 13 যুবক মালয়েশিয়া যাবার পথে নিখোঁজ হন। কথা ছিল সেখানে পৌঁছে টাকা ফেরত দেয়ার, কিন্তু তারা কেউ সেখানে পৌঁছতে পারেননি, আর যোগাযোগও হয়নি পরিবারের সাথে। তাদেরই একজন আলামিন। আলামিনের মা রোকেয়া বেগম সবসময় পথ চেয়ে থাকেন কখন আসবেন তার ছেলে, কিন্তু 10 বছর পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি আলামিন। এখনো কাঁচা ঘরটির বারান্দায় বসে অপলক চেয়ে থাকেন রাস্তার পানে। এই 11 বছর করি, 10 বছর পূর্ণ হয়ে গেছে, 11 বছর করি। অপেক্ষা করেন? আল্লাহ রে, অপেক্ষা করিনি। কখন কই যে কখন এসে আমার আম্মু বলি ডাকবে, কখন মনে আমার এসে আম্মুকেই ডাকবে। আব্দুর রহিম যখন মালয়েশিয়ায় যান তখন তার মেয়ে শারমিন জাহান তিথির বয়স মাত্র 3 বছর। এখন 7ম শ্রেণীর ছাত্রী। স্বামীর জন্যে 7 বছর অপেক্ষা করে অন্য জায়গায় বিয়ে করে চলে যান তিথির মা। বাবার কথা জিজ্ঞেস করতেই তিথি বাকরুদ্ধ, সামলাতে পারলেন না বাবা হারানোর শোক। ট্রলারে উঠিছে, আর খোঁজ পাইনি, কথা হয়নি। আর এই ধরো 10 বছর পুড়ি গেছে, 11 বছরে পুড়িছে, সেই পর্যন্ত কোনো খোঁজ খবর পাইনি। সেই 13 জনের আরেকজন আব্দুস সাত্তার। কথা হয় আব্দুস সাত্তারের মা ও মেয়ের সাথে। আমার বোন, ছোট বোন যেদিন হয়েছিল ওই দিন আমার আব্বুরা গেছিল 2013 সালে।
ও 13 সালে তোমার ছোট বোন যখন হয় তখন যেদিন হয়েছিল ওই দিন চলে গেছে। তোমার ছোট বোনের বয়স কত এখন? 10 বছর। আচ্ছা 10 বছর। তোমার কি মনে পড়ে বলো তো তোমার বাবার সম্পর্কে? তোমার বাবা যখন গেছে তোমার বয়স কত? আমার তখন 8 বছর বয়স। আচ্ছা ক্লাস 2 তে পড়ি তখন। এই 13 জন তো গিয়েছিলেন সাগর পথে, মারা গেছেন নাকি বেঁচে আছেন কেউ বলতে পারেন না। আর অবৈধভাবে যাওয়ার কারণে সরকারের কোনো সংস্থারও মাথা ব্যথা নেই এদের নিয়ে। এমন নিখোঁজ হয়ে যাওয়া প্রবাসীর সংখ্যাও কম নয়। তবে যারা বৈধভাবে গিয়ে দুর্ঘটনার শিকার কিংবা মারা যাচ্ছেন তারা কি সরকারের সহায়তা পাচ্ছেন? অনুদানের 3 লাখ, ক্ষতিপূরণের 3 লাখ এবং বিমার 4 লাখ টাকা পেলে হয়তো কিছুটা ঘুরে দাঁড়াতে পারত যশোরের কবিরের পরিবার, ঋণের টাকা শোধ করতে পারত ইয়াসিন গাজীর পরিবার, নিজেদের সান্ত্বনা দিতে পারত হাফিজের পরিবার, দুধ কেনার টাকা জোগাড় হতো আব্দুল হাইয়ের 3 মাস বয়সী এই ছোট্ট শিশুর। অথচ বিমার চেক প্রদান করা হলে আওয়াজ তুলে আয়োজন করা হয়, ডাকা হয় গণমাধ্যম কর্মীদের, ফটো সেশন করে ছাপা হয় খবরের কাগজগুলোতে, ঢাক ঢোল পিটিয়ে প্রচার করা হয় নিজেদের সাফল্য। অথচ আড়ালে আবডালে ধামাচাপা পড়ে যায় আব্দুল হাইয়ের সন্তানেরা। অনুদান, ক্ষতিপূরণের টাকা মেরে দিয়ে নিজেদের পকেট ভারী করেন কর্মকর্তারা। বিমার টাকা দেওয়ার কোনো নামগন্ধ নেই, আর এ বিষয়ে বক্তব্য দিতে গড়িমসি করেন কর্তৃপক্ষেরা। আমলাতান্ত্রিক জটিলতা, প্রশাসনিক ধীরগতি, এমনকি হয়রানির কারণেও বেশিরভাগ মৃত প্রবাসীর পরিবার তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হন। অথচ তাদের শ্রমে ঘামেই ঘোরে আমাদের অর্থনীতির চাকা। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই। তবে মনে রাখবেন, কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।